ক্লামেটো জুসের গ্লাসে ছোট্ট একটা চুমুক দিয়ে লিওর দিকে তাকালাম। সে স্যুপের পেয়ালায় চামচটা নাড়াচাড়া করছে। টেবিলে হরেক রকমের সি ফুড, সব লিওর পছন্দের। শরীরটা এখানে পড়ে থাকলেও দেখে বোঝা যাচ্ছে তার মনটা এখানে নেই। দেবে যাওয়া চোখ দুটো তার বিনিদ্র রজনীর সাক্ষী দিচ্ছে। আমি ডাকলাম, লিও। লিও জবাব দিল না, হয়তো শুনতে পাইনি। আমি আবার ডাকলাম, লিও। সে চোখ তুলে আমার দিকে তাকালো। হা, কি হয়েছে? কোথায় কি হয়েছে? এই যে আধা ঘন্টা ধরে বসে আছি অথচ তুমি সামান্য এক পেয়ালা স্যুপ শেষ করতে পারোনি। লিও একটা শুষ্ক হাসি দিল। তারপর বলল, ওহ, এই তো খাচ্ছি। এই বলে লিও স্যুপ পান করতে লাগল। আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম। কিছু একটা তো হয়েছে, যার জন্য লিওর এমন অবস্থা। সেটা কি শুধুই টিনার সাথে বিয়ের কারণে নাকি অন্য কিছু? লিও, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? লিও আমার সাথে নজর মিলাল না। নিচের দিকে তাকিয়ে স্যুপ নাড়াচাড়া করতে করতেই বলল, কই না। কি লুকাবো? মন খারাপ করো না, আগামীবার আবারও তুমি টপ হবে। লিও নিঃশব্দে হাসল। হাসছ যে? কিছু না। তোমার রেজাল্ট কেমন হয়েছে? অবশ্যই ভালো। দেখতে হবে না আমি কার স্টুডেন্ট? হা হা হা। লিও এবার প্রাণ খোলা হাসি দিল। হাসতে হাসতে বলল, রাইট। দেখতে তো হবে তুমি কার স্টুডেন্ট। মার্থা হাউজে পৌঁছতে পৌঁছতে লেট হয়ে গেল। ঘন্টা হিসেবে আমি 1 ঘন্টার জন্য $12 পাই। এটা যথেষ্ট কম। তারপরও মিস মার্থা এখান থেকে ও বেতন কেটে ফেলার হুমকি দিলেন। আমি কিছু বলিনি। এপ্রন টানিয়ে সোজা ওয়াশরুমে চলে এলাম। লিওর সাথে লাঞ্চ করে আসতে আসতে একটু দেরি হয়েই গেল। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। টেবিল মুছতে মুছতে বারবার আনমনা হয়ে পড়ছিলাম। টিভিতে স্থানীয় সংবাদে কানাডার বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি দেখাচ্ছিল। অতিরিক্ত বর্ষা হলেই এখানে বন্যা দেখা দেয়। তবে এই জায়গায় একটু ব্যতিক্রম। ঝড় হলেও বন্যা এখনো দেখা দেয়নি। ঠাস করে একটা শব্দ হলো। আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম একটা জুসের গ্লাস নিচে পড়ে টুকরো টুকরো হয়ে আছে। আর সমস্ত জুস এক সাদা চুলের মধ্যবয়স্ক লোকের শার্ট ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। এটা অন্যমনস্ক হয়ে কাজ করার ফল। লোকটি আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাড়াতাড়ি বলে উঠলাম, সরি স্যার, আমি এক্ষুনি এটা পরিষ্কার করে দিচ্ছি। এ বলে তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য ন্যাকড়া আর ছোট বালতি আনতে গেলাম। বালতি এনে দেখি লোকটি নেই, চলে গিয়েছে। বুক ধড়ফড় করতে লাগল। আমার কারণে এক কাস্টমার বেরিয়ে গেল। এটা শুনলে মিস মার্থা যে কি করবে? সব পরিষ্কার করে ফেলে আসার সময় দেখলাম মিস মার্থা অগ্নিমূর্তিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ঢোক গিললাম, মিমিস মামামা। কথা কেটে গেল মিস মার্থার আওয়াজের চোটে। এই মহিলা এত জোরে চিল্লাতে পারে যে প্যারেড গ্রাউন্ডের সৈন্যরা হার মানবে ইনার কাছে। কান বন্ধ করে ধৈর্য ধরে সমস্ত দোষ মাথায় নিলাম। কথা হলো গ্লাসের ক্ষতিপূরণ আমার বেতন থেকে কেটে নেওয়া হবে। হতাশ হয়ে গেলাম। কি আর করা। মার্থা হাউজ থেকে বৃষ্টি মাথায় করে আসতে হলো। এখনো একটা ছাতা কিনিনি। সামনে ওভার টাইমে কিছু ডলার জমিয়ে ছাতার কেনার প্ল্যান করলাম। কিন্তু সেই চিন্তা ফ্লপ হলো। কারণ যতদিনে একটা ছাতা কেনার জন্য ডলার জমাবো ততদিনে বৃষ্টি থাকবেও না। হোস্টেলে ফিরে গোসল করেই বিছানায় মাথা এলিয়ে দিলাম। এখন তেমন আর ক্লাস নেই, তাই সকালে দৌড়াদৌড়িও হবে না।
কেউ ফিল্ড ট্রিপে যাবে, কেউ রিসার্চ করবে, কেউ ফ্যাকাল্টি অনুযায়ী ঘুরবে অ্যাসাইনমেন্টের জন্য। এই ফ্রি সময়টুকুতে ওভারটাইম কাজ করা যাবে। আমি চিন্তা করলাম এটা। সবাই অবশ্য একটা ফিল্ড ট্রিপের কথা বলেছিল, কিন্তু আমি গা করিনি। ঘুম চলে এল। সারাদিন পরিশ্রম করে বিছানায় মাথা রাখতে নিদ্রার সম্রাট আমাকে জড়িয়ে ধরে। তাকে সরিয়ে দিতে পারি না, এমন শক্তি নেইও। তাই গভীর আলিঙ্গনে সেই সম্রাটকে স্বাগত জানিয়ে চলে আসি নিদ্রার রাজ্যে। রাত বেশ গভীরই হবে। গালে কারো স্পর্শে ঘুম ভেঙে গেল। উষ্ণ নিঃশ্বাস পড়ছে মুখের উপর। চোখ খুলতেই কেউ ঠোঁটের উপর আঙ্গুল রাখল। তারপর ফিস ফিস করে বলল, সসসহ মিইরা, ইটস মি। নিঃশ্বাসের সাথে ভেসে আসছে মিন্টের পরিচিত গন্ধ। ডিম লাইটের আবছা আলোয় লিওকে দেখলাম। সেই ঝুঁকে আছে মুখের উপর। তার চোখ দুটো সত্যিকারের ভূতের চোখের মতো ভয়ঙ্কর লাগছে। আমি ঢোক গিললাম। লিলিও। লিও মুখের উপর থেকে আলতো করে এলোমেলো হয়ে থাকা চুল সরিয়ে দিল। তারপর বলল, উঠে আসো। কি কিন্তু? কিচ্ছু হবে না, বিশ্বাস কর আমার উপর। শুধু কিছু কথা বলবো। অগত্যা তো উঠতে হল, কারণ গতবার মানা করাই হাত মুখ বেঁধে নিয়ে গিয়েছিল। আমি চাই না এবারও এমনটি হোক। তার উপর আমার অগাধ বিশ্বাস। আমি অস্বস্তি বোধ করব এমন কাজ সে কখনো করে না। লিও আস্তে করে সরে দাঁড়াল। আমি চুলগুলো বেঁধে নিলাম। তারপর বাদামি স্কার্ফটা গলার সাথে পেঁচিয়ে নিলাম। ধীরে ধীরে ওর সাথে রুমের বাইরে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসতেই জিজ্ঞাসু চোখে বললাম, লিও আমরা? আমার কথা কেটে দিয়ে লিও নিঃশব্দে হাসল। তারপর বলল, এক জায়গায় যাব, তুমি সহ। প্লিজ মানা করো না, খুব জরুরি সেটা। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার মন বলছে যাও, আবার অন্যদিকে মনে হচ্ছে এই শেষ রাতে লিওর সাথে যাওয়া কি ঠিক হবে। শেষে মনের কথাই শুনলাম, কারণ কয়েকবার একা পেয়েও যখন আমার ক্ষতি করেনি এবারও করবে না। নিশ্চিত এখানে অন্য কোনো ব্যাপার আছে যেখানে সে আমার সাহায্য চাইছে। বাইরে হোস্টেল ইয়ার্ডে আজও কোনো গার্ড দেখলাম না। আশ্চর্য, শুধু দুজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। লিও তাদের দিকে ইশারা করল। বুঝলাম গার্ড গায়েব হওয়ার পিছনে লিওর যথেষ্ট হাত আছে। লিওর দিকে তাকালাম। ফ্ল্যাশ লাইটের আলোতে লিওকে ভালো করে দেখতে পেলাম না। শুধুমাত্র হুডিওয়ালা জ্যাকেটে মাথায় হুডিটা তোলা। আমার হাতটা মুঠোয় ধরা, অপর হাতে প্যান্টের পকেটে ঢোকানো। হোস্টেল গেইটের বাইরে কোনো গাড়ি দেখলাম না। আরও একটু হেঁটে যেতেই দেখলাম সাইকেল। লিওর সাইকেল। সাইকেলের কাছাকাছি গিয়ে লিও আমাকে উঠতে বলল। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। এর আগে কখনো এভাবে সাইকেল চড়িনি, তাই একটু ভয় করছিল। লিও সেটা লক্ষ্য করে বলল, ভয় নেই, আমি আছি তো। আমি নার্ভাসভাবে হাসলাম। লিও উঠে বসে পড়লে আমি তার পিছনে বসলাম। দু হাতে ওর জ্যাকেটটা শক্ত করে ধরলাম। ভয় হচ্ছিল তাই। লিও হেসে বলল, মিইরা, তুমি আমাকে জড়িয়ে ধর। তারপরও প্লিজ আমার জ্যাকেটটা ছিঁড়ো না, ওটা আমার প্রিয়। এহেন মুহূর্তে ও লিওর রসিকতা আমার সহ্য হল না। দুম করে লিওর পিঠে কিল বসিয়ে দিলাম। লিও আর্তনাদ করে উঠল। কি করছো মিইরা? মেরে ফেলবে নাকি? জবাব না দিয়ে সিটে বসাতে ধ্যান দিলাম। লিও যেভাবে সাইকেল চালায় সেভাবে এখন চালালে আমি রাস্তায় পড়ে নির্ঘাত কিমা হয়ে যাব। পাটা ঠিক করে রাখতে রাখতে বললাম, লিও। হুম। আস্তে চালায় সাইকেল। কেন ভয় পাও?
লিও, হা হা হা। লিও হো হো করে হাসতে শুরু করল। অন্ধকার ভেদ করে শা শা শব্দে সাইকেলটা চলতে লাগল। এখনো অন্ধকারের ঘন চাদর পাতলা হয়নি। ঝড় থেমে গিয়ে বাতাস বইছে বেশ জোরালো ভাবে। ভোর হতে এখনো বেশ সময় বাকি আছে। প্রথমে সাইকেলে উঠতে ভয় লাগলেও এখন তেমন ভয় লাগছে না, বরং ভালোই লাগছে। বৃষ্টির কারণে রাস্তাটা ভীষণ পিচ্ছিল। দক্ষ চালক ছাড়া কেউ এখানে সাইকেল চালাতে পারবেও না। আর লিও বেশ ভালো সাইকেল চালাতে জানে। এ কথাটা আগে জানলেও এখন তার অতি দক্ষতার সাথে সাইকেল চালানো দেখে ভরসা হল। হু হু করে হাড় কাঁপানো ঠান্ডায় শরীর ক্ষণে ক্ষণে শিউরে উঠছে। এই অন্ধকার শেষ রাতে এমন কি কথা রয়েছে যা বলতে হবে? দিনেও বলতে পারত। রাতে এভাবে পাইপ বেয়ে চুরি করে এসে বলার এতই কি প্রয়োজন? কি এমন মহাপাপ হবে দিনে বললে? উত্তর পেলাম না। আঁকা বাঁকা স্বচ্ছ অন্ধকারের পথে কোথাও হারাতে চলেছি। এই লম্বা পথটুকুতে লিওর সাথে বিন্দু মাত্র কথা হয়নি। ক্ষণে ক্ষণে শিউরে উঠা মুহূর্তগুলো এক ভিন্ন অনুভূতি প্রকাশ করছিল। দমকা দমকা বাতাসে খোপার বাইরে বেরিয়ে আসা কয়েক গুচ্ছ চুল এলোমেলোভাবে উড়ছিল। আমি এখনো এক হাতে খামছি দিয়ে লিওর জ্যাকেট ধরে আছি, অপর হাতে স্কার্ট। খুব সাবধানে স্কার্টটা ধরে আছি, কারণ এই ব্লু স্কার্টটা ভীষণ ভারী। উল্টা পাল্টা কিছু হলে প্যাচ খেয়ে সিধা আল্লাহর কাছে চলে যাব। ধীরে ধীরে অন্ধকারের ঘন চাদরটা পাতলা হতে শুরু করেছে। আবছা আবছা আলোয় রাস্তার ধারের সারি সারি সিডার গাছগুলোকে মনে হচ্ছে মূর্তিমান সৈনিক। ভোরের আভাস পেয়ে প্যাঁচাগুলো অদ্ভুত শব্দ করে গাছের কোটরে লুকিয়ে যাচ্ছে। কিছু নাম না জানা পাখি ডানা ঝাপটিয়ে আড়মোড় ভাঙছে। বাতাসের সাথে ভেসে আসছে চন্দনের তীব্র সুবাস। বেশ কিছুক্ষণ পর সাইকেল থামল। মসৃণ এক সবুজ পিচ ঢালা পথের ধারে। সাইকেল থেকে নেমে আমি চারপাশে তাকালাম। এমন একটা মুহূর্ত যেখানে হঠাৎ করে কাউকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞেস করা হয় এটা সকাল নাকি সন্ধ্যা, তাহলে সে বলতে পারবে না। লিওর দিকে তাকালাম। সে সাইকেল স্ট্যান্ডে রাখছে। আমি বললাম, কোথায় আসছি আমরা? সাইকেল স্ট্যান্ডে রেখে লিওর আমার দিকে হেঁটে এলো। আমার প্রশ্নের সরাসরি উত্তর দিল না। বলল, ঠান্ডা লাগছে? না। যদিও বা লিওকে বললাম ঠান্ডা লাগছে না, তবে ফিন ফিনে বাতাসে একটু ঠান্ডা লাগছিল। কিন্তু সেটা খারাপ লাগছিল না। সবকিছু আবার নিঃশব্দে চৌচির হয়ে গেল। যদি অন্য সময় হতো তাহলে স্বাস্থ্য সচেতনদের অবশ্যই দেখা মিলত। কিন্তু ঝড় বাদলের দিনে কেউই বেরিয়ে শরীর খারাপ করতে ইচ্ছুক নয়। নীরবতাকে ভেঙে দিয়ে গুঞ্জন করতে করতে মাথার উপর দিয়ে এক ঝাঁক সোয়ালো পাখি উড়ে গেল। হাত দুটো বেশ ঠান্ডা হয়ে গেল। মুঠো ধরে ঘষতে লাগলাম, যাতে একটু উষ্ণ হয়। লিও বলে উঠল, মিথ্যা না বললেও পারতে। হা, কই মিথ্যা বললাম? লিও জবাব দিল না। গায়ের কালো হুডি জ্যাকেটটা একটানে খুলে ফেলল। তারপর আমার গায়ের উপর চাপিয়ে দিল। আমি হতভম্ব হয়ে গেলাম। লিলিও সহ সব সময় এত মিথ্যা বলতে হয়? খুব বাজি হয়েছ ইদানিং। অতএব আর জবাব দিলাম না। একদম পরিচিত দৃশ্য মনে হচ্ছে এটা। সিনেমার মধ্যে দেখা। নায়িকার ঠান্ডা লাগলে নায়ক তার গায়ের উষ্ণ পোশাকটা খুলে নায়িকার গায়ে জড়িয়ে দেয়। ভাবতেই ফিক করে হেসে দিলাম। কি হলো? হাসছ যে? মাথা নাড়লাম। কিছু না। দু হাতে জ্যাকেটটাকে টেনে নিলাম। ক্যামেলিয়ার খুশবু জড়িয়ে আছে জ্যাকেটটাতে।
চারদিক একটু একটু ফর্সা হয়েছে। ম্যাপল গাছগুলোয় সোনালি রঙের পাতা বৃষ্টিতে ভিজে চুপসে হয়ে আছে। মাঝে মাঝে একটা দুটা দেবদারু গাছ প্রবীণ আর জ্ঞানীর মতো উঁচু হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে। রাস্তার বাম পাশে বিশাল লেক। লেকের পানিগুলো উপচে পড়া সবুজ। পিচ ঢালা রাস্তাটাও সবুজ। ডান পাশে বিভিন্ন গাছ-গাছালিতে ভরা জায়গাটাও। এ যেন চারদিকে সবুজের সমারোহ বসেছে। আচমকা লিও কথা বলে উঠল। এটা লেক উইনিপেগ। এটা কি শহরের বাইরে? মানে আমরা কি শহরের বাইরে? না, বাইরে না। তবে দূরে আছি। অনেক দূরে, লেকের কাছাকাছি। ভারী সুন্দর দেখতে। আমরা লেকের উন্মুক্ত অংশে চলে এসেছি। লেকটা দেখতে একদম গোল নয়, তবু দেখতে চমৎকার। লেকের অপর পাশেও নানা রকম গাছগাছালি। হাঁটতে হাঁটতে হঠাৎ লিও দাঁড়িয়ে গেল। আমার দিকে ফিরে বলল, মিহিরা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কোথায় যাবে? এই তো এখানে। লিও রাস্তার পাশে লম্বা লম্বা পাইন গাছের ঝাঁকের ভিতরে ঢুকে গেল। আমি আশপাশ দেখতে লাগলাম। লেকের পানি সবুজ হলেও কাচের মতো ভীষণ স্বচ্ছ। এতই স্বচ্ছ যে বেশ দূর থেকেও ছোট ছোট সোনালি মাছগুলোর চলাফেরা দেখা যাচ্ছে। পরিষ্কার আকাশে এখনো পুঞ্জ পুঞ্জ মেঘ উড়ে বেড়াচ্ছে। যে কোনো মুহূর্তে মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে। রাস্তার পাশে ছোট ছোট লম্বাটে কাঁটাওয়ালা ফণিমনসার ঝোপ। সামনে ভ্রমণরত পথিকের জন্য উইলো কাঠের তৈরি বসার স্থান। 2-4 জন আরামে বসে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবে। আমি এগিয়ে গেলাম। বৃষ্টির দরুন ভিজে থাকলেও বাতাসে পানি বেশ টেনে নিয়েছে। ছবির মতো একটা দৃশ্য। ভ্যান গগ যদি সোনালি সাম্রাজ্যের বদলে এই সবুজ সাম্রাজ্য দেখতেন তাহলে কেমন করে আঁকতেন? আমার বড্ড জানতে ইচ্ছে হল। প্রকৃতির এই মুহূর্তটা ভ্যান গগের অবশ্যই দেখা উচিত ছিল। হালকা পায়ের শব্দে সামনে তাকালাম। লিও বেরিয়ে এসেছে। ঠোঁটের কোণে একটা হাসির রেখা। একটা হাত পিছনে মোড়ানো। নিশ্চয় কিছু একটা লুকিয়ে রেখেছে। হাব ভাব বোঝা যাচ্ছে না। লিও এগিয়ে আসতেই আমি উঠে দাঁড়ালাম। সে এসে কোনো কথা না বলে আমার একটা হাত ধরল। আমি ওর মতিগতি বোঝার চেষ্টা করতে লাগলাম। লিও একবার বুক ভরে নিঃশ্বাস নিল। তারপর বলল, একটা ছোট্ট পরী এলো রূপকথার দেশ থেকে, ডাগর ডাগর চোখ আর সুচালু কালো লম্বা চুল নিয়ে, যাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। যখন পেয়েছিলাম মনে হয়েছিল আমি পথহারা পথিক এগিয়ে যাচ্ছি আর গডটুপ করে আকাশ থেকে একটা পরীকে আমার সামনে আমার জন্য ফেলল। মনে হচ্ছিল পরীটার ডানা নেই, তাই উড়তে পারছে না। আমি সযত্নে তুলে নিলাম পরীটাকে। উহু, আমার পরীটাকে, যে ছিল আমার জন্য ব্লেসিং। যাকে দেখে প্রথম হার্টবিট মিস করলাম, যার হাসিতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সেই পরীটা কিভাবে যে আমাকে চুরি করে ফেলল বুঝতেই পারলাম না। বুঝতে পারলাম না কখন চুরি করে ফেলল। তার মধ্যেই দুনিয়াটা খুঁজে পেলাম। এতদিনের সমস্ত কিছু নকল মনে হতে লাগল। আমি তোড়পাতে লাগলাম একটু খানি স্পর্শের জন্য। কাতরাতে লাগলাম একটু ভালোবাসার জন্য। কিন্তু সে মুহূর্তে ছোট্ট একটা ঝড় আসে। ঝড় আসে আমার পরীটাকে নিয়ে যেতে। আমি তা দিব না, কখনোই দিব না ঝড়টাকে আমার পরীকে উড়িয়ে নিয়ে যেতে। তাকে আমার সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলব, যাতে কেউ নিয়ে যেতে না পারে। লিও থামল। তার চোখ জোড়ার সাথে ঠোঁট জোড়াও কাঁপছে। আর সাথে কাঁপছে আমার হৃৎপিণ্ড। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে কে সে পপরি? জবাবে কাঁপতে থাকা ঠোঁটটাকে লিও একবার ভিজিয়ে নিল।
আলতো করে তার বলিষ্ঠ হাতে আমার গাল স্পর্শ করতে লাগল। স্পর্শে পুরো শরীরে উষ্ণ শিহরণ বয়ে গেল। লিওর চোখের দিকে তাকালাম। তার ঘোলাটে ছল ছল করা দৃষ্টি অনেক কিছুই প্রকাশ করতে লাগল। ক্যামেলিয়ার গন্ধটা ছড়িয়ে চারদিকটা মোহনীয় করে তুলেছে। ফিন ফিনে বাতাস কাঁপুনি বাড়িয়ে দিচ্ছে। আমি নিজের অজান্তেই লিওর বুকে হাত রাখলাম। ঠিক সেখানটাই, যেখানটাই বুক অবিরত ধক ধক করে। লিওর বুকেও সেই শব্দ হচ্ছিল। আমি অনুভব করছিলাম প্রত্যেকটা শব্দকে। অনেক কিছু বলছিল সে শব্দটা, যেটা আমার বোঝার বাইরে। লিওর শীতল ঠোঁট জোড়া টুপ করে আমার কপাল স্পর্শ করল। শিউরে উঠলাম আমি। পিঠের মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এক ভিন্ন অনুভূতি, যেটা আগে কখনো অনুভব করিনি। যেন এক স্বর্গীয় অনুভূতি, যে অনুভূতিটা পাওয়ার জন্য প্রেমের সাধকরা হাজার হাজার বছর প্রেমসাধনা করে। স্পর্শটা ধীরে ধীরে হালকা হল। আমি চোখ খুললাম। আমার চোখের নিচটাই এখনো লিওর চঞ্চল বৃদ্ধা আঙ্গুল ঘুরে বেড়াচ্ছে। গভীর দৃষ্টিতে ফিস ফিস গলায় লিও আমার প্রশ্নের উত্তর দিল। বলল, আর সেই পরীটা হচ্ছে তুমি মিইরা। আমার পরী, আমার প্রিন্সেস, আমার এঞ্জেল, সব তুমি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এল। যা শুনছি বিশ্বাস হচ্ছেই না। মনে হচ্ছে ঘুমিয়ে আছি, আর এই সুন্দর মোহনীয় মুহূর্তটা স্বপ্নে দেখছি। ভয় হচ্ছে ঘুম ভাঙলে স্বপ্নটা হারিয়ে যাবে। কিন্তু এ মুহূর্তে ঘুম থেকে জাগ্রত হতে ইচ্ছা করছে না। লিও এক পা পিছিয়ে গেল। তারপর ডান পাটা হাঁটু গেড়ে বসল। সেটা দেখে আমার বুক পা টিপ টিপ করতে লাগল। একটা ঢোক গিললাম। অজানা আশঙ্কায় কাঁপতে লাগলাম। লিও পিছন মোড়ানো হাতটা সামনে এগিয়ে আনল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। তার হাতে এক গুচ্ছ ক্যামেলিয়া। হালকা হালকা বাতাসে সেগুলো অল্প অল্প দুলছিল, যেন জানান দিচ্ছে তাদের সুবাসতার। লিও পলকবিহীন দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর বলল, ই লাভ ইউ মীরা। আমি টোটোমাকে ভালোবাসি। বাক্যটা আমি পূর্ণ করে দিলাম। শুনে সে একটু করে হাসি দিল। চোখ বড় বড় করে নিঃশব্দতাই কিছু বলছিল। আর বাতাস এসে আমার কানে কানে সেই নিঃশব্দতার অর্থ বলে দিচ্ছিল। আমি একটু এগিয়ে আসলাম। ওর ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়িগুলো নিজেদের উপস্থিতি ঘোষণা করছে। আরও একটা নির্ঘুম রাতের জাগ্রত চোখ দুটো ফোলা ফোলা উচ্ছ্বাসতায় ভেসে যাচ্ছে। চিকমিক করছে চোখ দুটো। কেন জানি না ওকে উঠে মন চাইল। অবাধ্য হাতটাকে শাসন করতে পারলাম না। খোঁচা খোঁচা দাড়িগুলো হাতে বিঁধছিল। একটা অন্যরকম অনুভূতি। ধীরে ধীরে অবাধ্য হাতটা ওর কাঁধ হয়ে বুকে নেমে এলো। ওর বুকটা এখনো প্রচণ্ড শব্দে শব্দ করছিল। ঠিক তার হৃৎপিণ্ড বরাবর বুকটাই স্পর্শ করছি। স্পর্শে শীতল ঠান্ডা কিছুর ছোঁয়া পেলাম। ছোঁয়া পেয়ে সেই শীতল বস্তুটা হাতে নিয়ে নিলাম। লকেট, লিওর ক্রুশ লকেট। থমকে গেলাম এক মুহূর্তের জন্য। স্পন্দন বেড়ে গেল বুকের। বাস্তবতা আমার মাথায় টোকা মারল। লকেট ছেড়ে ঝট করে পিছিয়ে গেলাম। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আমি কি করছিলাম? আমাকে পিছিয়ে যেতে লিও উঠে দাঁড়াল। চেহারায় ছেয়ে এলো এক রাশ কালো মেঘে। উদ্ভ্রান্ত গলায় আমাকে ডাকল, মিমিইরা। আমি ছোট ছোট নিঃশ্বাস ফেলতে ফেলতে বললাম, তুমি ক্রিশ্চিয়ান লিও? তুমি ক্রিশ্চিয়ান? মিইরা। সে এক পা এগিয়ে আসতেই আমি দুপা পিছিয়ে গেলাম। ভরকে গেল সে আমাকে পিছিয়ে যেতে দেখে। একবার আমার পায়ের দিকে একবার আমার দিকে তাকিয়ে বলল, কি হলো? আমি ঢোক গিলে বললাম, হয় না লিও।
কখনো হওয়ার না। এ বলে লিওর জবাবের অপেক্ষা করলাম না। পিছু ফিরে দ্রুত হাঁটা শুরু করলাম। শুধু ভাবছিলাম বেরুতে হবে, এখান থেকে যত দ্রুত সম্ভব বেরুতে হবে। না হলে অঘটন ঘটে যাবে। আমি অতি দ্রুত হাঁটতে লাগলাম। কোথায় বা কোনো দিকে হাঁটছি সেদিকে আমার হুঁশ নেই। শুধু চলে যেতে হবে সেটাই জপছি। কানের মধ্যে একটানা ঝিঝি শব্দ করছে। মাথাটা ভন ভন করছে। হঠাৎ করে পিছন থেকে কেউ প্রচণ্ড জোরে আমার হাত টেনে ধরল। আমি ভীষণ ব্যথা পেলাম। তাকিয়ে দেখতেই লিও হাঁপাচ্ছে। আমাকে কিছু বলতে না দিয়ে সে হোড় বড় করে বলা শুরু করল। মিমিরা যদি মজা করে এসব বলে থাকো তাহলে এটা খুব খারাপ জোকস, মনে রাখো। আমাকে নিয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে বা কোনো দোষ করি আমাকে মারো, পুলিশে দাও, কিন্তু প্লিজ এমনটা করো না। আমাকে রিজেক্ট করো না। আমি খ্রিশ্চিয়ান, তুমি অন্য রিলিজনের, এরকম ফানি এক্সকিউজ আমাকে দিও না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। কি সমস্যা আমাকে বল, আমি সব ঠিক করে দিব। কিন্তু এভাবে যেতে দিব না। আমি হতভম্ব হয়ে গেলাম। ঠিক এমন একটা কিছুর ভয় পাচ্ছিলাম। ক্যামেলিয়া ফুলগুলো ছিন্ন ভিন্ন অবস্থায় পিছনে রাস্তার মাঝখানে পড়ে আছে। ঠিক যেমনটি লিওর কপালের চুলগুলো ছিন্ন ভিন্ন হয়ে আছে। আমি লিওর হাত ধরে আস্তে করে নিজেকে ছাড়ালাম। তারপর বললাম, লিলিও, আমাকে একটু বোঝার চেষ্টা কর। তুমি আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুত্বের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ কোনো বিষয় থাকে না। কিন্তু বিয়ে নামক বিষয়ে জাতি, ধর্ম, বর্ণ অনেক কিছুই নির্ভর করে। অনেক কিছুই চেপে বসে। কি বলতে চাইছ তুমি? লিও, আমি বলতে চাইছি যে আমাদের ধর্ম কখনো এই সম্পর্কে স্বীকৃত দিবে না। আর যে সম্পর্কে স্বীকৃত দিবে না সে সম্পর্কে জড়িয়ে লাভ কি? কষ্ট ছাড়া কি পাব? মেয়েরা এখানে অহরহ এরকম হচ্ছে। এক ধর্মের সাথে অন্য ধর্মের মানুষের বিয়ে হচ্ছে। যেখানে হোমোসেক্সুয়ালিটি পর্যন্ত লিগ্যাল হয়ে যাচ্ছে সেখানে ধর্ম খুব ক্ষুদ্র বিষয়ে। এটা খুব লেম এক্সকিউজ মেয়েরা। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে লিওর দিকে তাকালাম। তারপর ধীরে ধীরে বললাম, লিও, এটা তোমার দেশ, কিন্তু আমার না। আমি কয়েক বছরের মেহমান মাত্র। এরপর আমার দেশে চলে যাব, যেখানে হোমোসেক্সুয়ালিটি অনেক অনেক দূরের কথা। সামান্য ধনী গরিবের বিয়েও খুব ঝামেলার মধ্যে হয়। লিও নিষ্পলক তাকিয়ে রইল আমার দিকে, যেন বিশ্বাস করতে পারছে না। আমি আবারও বললাম, লিও, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যেদিন পালিয়ে এসেছি সেদিন আমার বিয়ে ছিল। বুঝতে পারো তুমি এটা? উচ্চশিক্ষা নেওয়া আমার স্বপ্ন ছিল, কিন্তু আমার বাবার মর্জি ছিল না। যেখানে শিক্ষার মতো বিষয়টুকু আমাকে পালিয়ে করতে হচ্ছে সেখানে আমার প্রেম কতটুকু গুরুত্ব পাবে লিও? তাও এক খ্রিশ্চিয়ান ছেলের সাথে? তারা কি মেনে নিবে? লিও ভাষা হারিয়ে ফেলল। অনেকক্ষণ পর আমার হাত আলতো করে স্পর্শ করে নরম গলায় বলল, তুমি আর বাংলাদেশে ফিরে যেও না। এখানে থেকে যাও আমার সাথে। আমি সব ব্যবস্থা করব। ছোট্ট করে ঘর বানাবো, তুমি আমি দুজনে জব করব, আমাদের একটা ছোট্ট বেবি গার্ল হবে। লিওর চোখ চক চক করে উঠল। আমি কথা শুনে নিঃশব্দে হাসলাম। দুই দিকে রক্তক্ষরণ হচ্ছে, প্রচণ্ডভাবে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। শুধু ব্যথাটা অনুভব হচ্ছে। লিওর হাতের উপর হাত রাখলাম। বললাম, এমনটা তো হয় না লিও, কখনো হওয়ার না। আমাকে যেতে হবে, ফিরে যেতে হবে। যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে। হাত ছাড়িয়ে নিয়ে এক পা পিছু হটলাম।
তারপর পিছু ফিরে হাঁটা শুরু করলাম। দু হাতে চোখে পানি গাল বেয়ে পড়ার আগে মুছে নিলাম। নাকটা জ্বলছে ভীষণ। কেন যে বুকের মধ্যে এত ব্যথা হচ্ছে বুঝতে পারছি না। নিঃশ্বাস নিতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। কি যেন নেই, কি যেন হারিয়ে ফেলতে যাচ্ছি। দাঁতে দাঁত চেপে রইলাম সূক্ষ্ম ব্যথার অনুভূতিটা সহ্য করার জন্য। মনে হচ্ছে জাতপাত ধর্মবর্ণ সব চুলায় ঢুকিয়ে দিয়ে আবার পিছন ফিরে লিওকে জড়িয়ে ধরি। বলি, লিও তুমি কি জানো আমার কত কষ্ট হচ্ছে? প্রচণ্ড জ্বলছে এখানটাতে। আমি কি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি? আমার কি হবে লিও? আমার কি হবে? এক টুকরো ভাঙা হৃদয় নিয়ে হোস্টেলে প্রবেশ করলাম। হোস্টেলে যে বিরাট একটা হাঙ্গামা হয়ে গেছে সেদিকে খেয়াল ছিল না। শুধু নিজের টুকরো টুকরো হওয়া হৃদয় নিয়ে ধপাস করে বিছানায় পড়লাম। উঠলাম না সেখান থেকে। সবাই কানের কাছে এসে হোর বড় করে অনেক কিছুই বলল, কিন্তু কিছুই মাথায় ঢুকল না। বিষণ্ণতা ঘিরে ধরল আমাকে। এমনভাবে অবশ হলাম যে সারাদিন শক্তি কুলালো না বিছানা থেকে ওঠার। রাতে শরীর কাঁপিয়ে জ্বর চলে এলো। জ্বরের ঘোরে মনে হচ্ছিল আমি নিজের ঘরে নিজের বিছানায় আছি। হাতড়িয়ে হাতড়িয়ে শুধু আমার মাকে খুঁজেছি। সকালে জ্বর কিছুটা কমে এলো, কিন্তু উপোস থাকায় একদম দুর্বল ছিলাম। অ্যাডালিন, রিচা, লুনা আর রাঘব আমাকে দেখতে এসেছিল, কিন্তু মনে মনে আমি এদের মাঝে লিওকে খুঁজছিলাম। না পেয়ে হতাশ হলাম। হোস্টেল পরিচারিকা মিসেস মারিয়া আমার জন্য ডাক্তার নিয়ে এলেন। বিভিন্ন চেক আপ শেষে উনি এক গাদা ওষুধ দিলেন আর বললেন বেড রেস্ট নিতে। এমনিতেও আমি বেড থেকে নামিনি। যদি মিসেস মারিয়া আর ইভিলিন না থাকত তাহলে কেউই জোর করে আমাকে কিছু খাওয়াতে পারত না। ইভিলিন তার প্রয়োজনে বাইরে চলে গেলেও মিসেস মারিয়া আমার খেয়াল রাখতেন। এতটা যত্ন করতেন যে আমার মনেই হতো না যে আমি হোস্টেলে আছি। সুস্থ হলাম বেশ কয়েকদিন পর। তখন হোস্টেল হাঙ্গামার কথা শুনলাম লারার কাছে। সে বেশ ঘটা করেই বলল, জানো টামিনা, ওইদিন গার্ড দুইজন বলল তাদেরকে নাকি কালো মুখোশধারী কয়েকজন বেহুশ করে ফেলে রেখে গিয়েছিল। অপর গার্ড দেখে ফেলায় তাকেও বেহুশ করা হয়। না হলে গার্ডরা বুঝতেই পারত না যে হোস্টেলে আততায়ী ঢুকছে। সিসিটিভি ক্যামেরা চেক করেও কিছু পাওয়া যায়নি, কারণ ওটাও অফ ছিল। কি সাংঘাতিক ব্যাপার বলতে পারো টামিনা। গার্ডের চেঁচামেচিতে সকালে ফিল্ডে যাওয়া বাদ দিয়ে সবাই ওখানে গিয়েছিল। পুলিশকেও খবর দেয়া হয়েছিল। আমি কম্বল মুড়ি দিয়ে কফি পান করছিলাম। লারার কথা শুনে কফি নাকে উঠে গেল। কোনোমতে সামলে জিজ্ঞেস করলাম, তারপর আর কি? আমরা এখনো জানতেই পারিনি কি হয়েছে। হোস্টেল কর্তৃপক্ষের সাথে পুলিশের কথাবার্তা হয়েছে। এরপর সিকিউরিটি আরও বাড়ানো হয়েছে। ওহ, তুমি মনে হয় ফিল্ডে চলে গিয়েছিলে তাই জানো না। হ্যাঁ, চলে গিয়েছিলাম। মনে মনে মিথ্যাটুকু বলে জিবে কামড় খেলাম। লারা বলল, একটা ব্যাপার আমার মাথায় আসছে না। কফির মগে চুমুক দিয়ে বললাম, কি? যদি আততায়ী এসেও থাকে তাহলে কেন আসলো? কিছুই তো হয়নি, শুধু গার্ড বেহুশ হওয়া ছাড়া। তাহলে কি তারা গার্ল হোস্টেল পরিভ্রমণে এসেছিল? নাকি কেউ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল? আমি আতঙ্কিত চোখে লারার দিকে তাকালাম। তারপর ইতস্তত গলায় বললাম, হতেও পারে। মোটামুটি খানিকটা সুস্থ হয়ে ভার্সিটিতে যাওয়া শুরু করলাম। সবার সাথে দেখা হলো, শুধু লিও ছাড়া। ক্লাসও করছি ঠিক মতো, কিন্তু পাশের সিটটা খালি।
যে প্লাইউডের টেবিলের লিওর কাছে টিউশন নিতাম সেখানে টেবিলটা খা খা করছে। হতাশ হয়ে লিওর চেয়ারটাতে বসলাম। মিস করছি তাকে, প্রচণ্ডভাবে মিস করছি। আশপাশ ভীষণ শূন্য শূন্য মনে হচ্ছে। কি যেন নেই, কোথায় যেন সব হারিয়ে ফেলেছি। মার্থা হাউজে পৌঁছে কয়েকদিন গ্যাপ যাওয়ায় মিস মার্থা নামক জ্বলন্ত অগ্নিকুণ্ডে জ্বলতে হল। অসুখ ছিল বলে কোনো মতে পার পেলাম, তবে শর্ত হল ডাক্তার প্রেসক্রিপশন দেখাতে হবে, না হলে কাল থেকে কাজে আসা বন্ধ। আমি মাথা নেড়ে সায় জানালাম। অর্ডার নিতে গিয়ে অন্যমনস্কভাবে হেঁটে আসছিলাম, তখন আনার সাথে হালকা ধাক্কা লাগল। ধাক্কাতে আমি সরি বললেও খানিকটা মনোমালিন্য হল। তাতে আনা আমাকে ইউফিং বিসিএইচ বলে গালি দিয়ে বসল। শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। ঠাস করে আনাকে থাপ্পড় মেরে বসলাম। থাপ্পড় খেয়ে আনা ফ্লোরে পড়েছিল, আর ঝামেলা করেনি। কিন্তু মিস মার্থাকে আমার নামে বেশ ইনিয়ে বিনিয়ে অভিযোগ করল। ফলাফল মার্থা হাউজে আমার কাজ করা আরও কঠিন হয়ে পড়ল। প্রবাদ আছে, অভাগা যেদিকে চায় সেদিকে সাগর জল শুকিয়ে যায়। আমার বেলায় তা হল। দিনে দিনে চারপাশটা আমার জন্য বেশ কষ্টকর হতে লাগল। যেদিকে যেতাম একটা না একটা অঘটন ঘটতে লাগল। ক্লাসে অমনোযোগিতার কারণে তিরস্কৃত হতে হল। আবার হোস্টেলে তুচ্ছ কারণে ইলি আমার সাথে দুর্ব্যবহার করল। আমার মনে হতে লাগল যেন লিও ছেড়ে যেতেই অসৌভাগ্য সব আমাকে ঘিরে ধরল। সেদিন রাতে ফেরার পর এক ছিনতাইকারীর কবলে পড়লাম। আমার কাছে 1 মাসের স্যালারি ছাড়া কিছুই ছিল না, কিন্তু ছিনতাইকারী আমার সে সামান্য $টুকুও নিয়ে গেল। সেদিন রাতে প্রচণ্ড কান্না করলাম। $এর জন্য বিন্দু মাত্র আফসোস হচ্ছিল না, কিন্তু তারপরও বুক ফেটে কান্না বেরিয়ে আসছিল। লিওর কালো হুডি জ্যাকেট যেটা সে আমার গায়ে জড়িয়ে দিয়েছিল, সে জ্যাকেটটা বুকে চেপে ধরে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম আর বলতে লাগলাম, শান্ত হও, শান্ত হও, তুমি কিছুই ভুল করনি, সব ঠিক আছে, শুধু একটু কষ্ট হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মার্থা হাউজ থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালাম। আকাশের অবস্থা বেশি ভালো না, তারা একটাও দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি হোস্টেলে ফিরতে হবে। চারদিকে ঝলমলে তারার বাতিগুলো ঝুলছে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। মার্থা হাউজে সামান্য নাস্তা করেছিলাম, কিন্তু সেটা এতক্ষণে পেটে নেই। বাতাস বইছে, হালকা হালকা বৃষ্টির ফোঁটা সূচের মতো শরীরে বিঁধছে। বৃষ্টি শুরু হতে বেশি দেরি নেই। দ্রুত পা চালালাম। বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধাবার মতো ইচ্ছে আমার নেই। হোস্টেলের কাছাকাছি আসতেই কিছুটা হট্টগোলের আওয়াজ পেলাম। কি হয়েছে? এত আওয়াজ কেন? এমনিতেও হোস্টেল সিকিউরিটি বাড়ানো হয়েছিল, সব কিছুতেই কড়াকড়ি নিয়ম করেছে, তাই পান থেকে চুন খসলেই হট্টগোল শুরু হয়ে যায়। সেদিনও কোনো এক ছাত্রীর সাথে তার এক আত্মীয় দেখা করতে আসলে উনাকে বাইরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এখনো নিশ্চয় তেমন কিছু হবে, কিন্তু এত রাতে? আমি আরেকটু এগিয়ে গেলাম। গার্ডদের সাথে আরও একজনকে দেখা যাচ্ছে। 4-5 জন গার্ড মিলে কাউকে প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর একটু সামনে গিয়েই আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ গার্ডরা যাকে জোর করে ধরে রেখেছে সে আর কেউ না, লিও। সে এখানে কি করছে? সে কি আমার সাথে দেখা করতে এসেছে? কিন্তু এভাবে দেখা করার মানেটা কি? সে চাইলে স্বাভাবিক বা যে কোনোভাবে হোস্টেলে ঢুকতে পারে, কিন্তু এভাবে কেন? লিও প্রাণপণে হোস্টেলে ঢোকার চেষ্টা করছে, কিন্তু গার্ডরা দিচ্ছে না। আর গার্ডরা দিচ্ছে না বিধায় সে চিল্লাচিল্লি শুরু করেছে।
তার চিল্লাচিল্লি শুনে আমার কিছুটা অসংলগ্ন লাগল, কারণ লিও এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছিল না, আর সে চিল্লাচিল্লি করার মতো ছেলে ছিল না। কিন্তু ওকে টালমাটাল অবস্থায় মনে হচ্ছে। লিও মুখে যা আসছিল তাই বলে চিল্লাচিল্লি করতে লাগল। এরই মধ্যে গার্ড একজন ফোন নিয়ে কল দিতে লাগল। আমি পাক্কা শিওর পুলিশকে ফোন দিচ্ছে, তাই তাড়াতাড়ি দৌড়ে গেলাম। গিয়েই গার্ডের হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। নিয়েই একটু করে হেসে বললাম, ও আমার ফ্রেন্ড, আমি দেখছি ওকে, প্লিজ পুলিশ দরকার নেই। গার্ড মাছি তাড়াবার মতো ভঙ্গি করে বলল, হ্যাঁ নিয়ে যাও আপদটাকে। গত 1 ঘন্টা ধরে মাথা খাচ্ছে মাতালটা। আমি দুঃখিত তার জন্যে। লিও আমাকে পিছন থেকে ডাক দিল, মিইরা। এমনভাবে ডাক দিল যেন বেশ কৌতুক করছে। তারপর হেসে দিল পাগলের মতো। আমি কি করব ভেবে কুল পাচ্ছিলাম না। বললাম, তুমি এখানে কি করছো লিও? আমি এখানে সহ। লিওর মুখ থেকে উৎকট একটা গন্ধ পেলাম। আমি স্কার্ফ দিয়ে নাক মুখ চেপে ধরলাম। ইয়া খোদা, ছেলেটা একেবারে মাতাল হয়ে এসেছে। আমি লিওকে টেনে নিয়ে আসলাম। তারপর জিজ্ঞেস করলাম, কেন এসেছো এখানে? লিও কতক্ষণ মাথাকে এদিক ওদিক ঘুরিয়ে আমার কানের কাছে এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। পুরোটা বাংলায় বলল। শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আর সে পাগলের মতো হো হো করে হাসতে লাগল। লিলিও বাবাসায় চল। কার কোথায় তোমার? উহু, আমি যাব না। কেন যাবে না? আমি তোমাকে ভালোবাসি। বলেই আবার খিক খিক হাসি। আমি হাল ছেড়ে দিলাম। এদিক ওদিক তাকিয়ে ওর কারটা খুঁজতে লাগলাম। কারটা পেয়েও গেলাম। তবে দুর্ভাগ্যবশত গাড়িটা একটা গাছের সাথে ঠুকে আছে। একটা হেডলাইট ভেঙে গিয়েছে। আর ডেকির উপর কিছুটা এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। রাতের অন্ধকার না হলে এই অ্যাক্সিডেন্টের জন্য পাক্কা জরিমানা খেত। গাড়ির ভেতরে উকি দিলাম। ভিতরে মদের বিশ্রী উৎকট গন্ধ। ছি, কেমনে এইসব গিলতে পারে এরা? আমি আবার লিওকে টেনে এনে বললাম, লিও গাড়িতে উঠো, আর সোজা বাড়িতে যাও। আমি গাড়ির দরজা খুলে ধরলাম। কিন্তু ওর মধ্যে গাড়িতে উঠার কোনো লক্ষণই দেখলাম না। কি সব আবোল তাবোল বকছে সে? এবার চিৎকার করে ডাকলাম, লিও। ডাক শুনে এবার সে আমার দিকে তাকালো। তারপর হাসতে হাসতে বলল, মিইরা, গাড়িতে উঠো লিও। তুমি অনেক ড্রিঙ্ক করেছ। তোমার এখন কোনো হুঁশ নেই। বাড়িতে যাও। লিওর মধ্যে কোনো ভাবান্তর দেখলাম না, বরং সে আমার কথায় বিদ্রূপ করেই যেন হাসল। তারপর আমার দিকে ফিরে বলল, আমার কোনো হুঁশ নেই মিইরা? তুমি বলছ? তুমিই নিয়েছ সব। তুমি নিয়েছ। এ বলে কান্নার মতো মুখ করে নিজের বুক চাপড়াতে লাগল। আমি হাত ধরে ফেললাম। কি করছো এসব? লিও আর্তনাদের মতো আমাকে ডাকল, মীরা, মাই প্রিন্সেস। মাই প্রিন্সেস শুনে আমার বুকটা ধক করে উঠল। অনেক কষ্টে নিজেকে শক্ত করেছিলাম, কিন্তু লিওর সামনে আবারও ফুরবল হয়ে যাচ্ছি। লিও আমার 2 বাহু ধরল। তারপর আবার ডাকল, মাই প্রিন্সেস। কি করছো লিও? ছাড়ো। কিন্তু লিও ভ্রুক্ষেপ করল না। সে আরও এগিয়ে এসে বলল, আই ওয়ান্ট টু কিস ইউ মীরা। আই ওয়ান্ট টু জাস্ট কিস ইউ। আমি পাথর হয়ে গেলাম। লিওর মুখ থেকে উৎকট গন্ধ ভেসে আসছিল। তাকে ধাক্কা দিতে লাগলাম। ছাড়ো লিও আমাকে। ছাড়ো বলছি। কিন্তু লিও ছাড়ল না। আমার দিশেহারার মতো অবস্থা।
চোখ ঠেলে কান্না চলে আসছে। লিওর বুকে থাপ্পড় দিতে দিতে বললাম, আই হেট ইউ লিও, আই হেট ইউ। লিও থমকে দাঁড়ালো। পলক না ফেলে শক্ত পাথুরে দৃষ্টিতে সে আমার দিকে তাকালো। তারপর ঠিক 2 বার চোখের পাতা ফেলে বলল, ওয়াই ইউ হেট মি মীরা? আমি চুপ করে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখলাম। সে আরো শক্ত করে ধরে চিৎকার করে বলল, টেল মি। আমি কিছু বললাম না, শুধু চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে। কোনো রকম নিঃশ্বাস চেপে রাখলাম। হঠাৎ লিও হাত ছেড়ে দিয়ে ঝট করে 2 হাতে আমার মুখ চেপে ধরল। আমি ভয়ানকভাবে চমকে গেলাম। লিও যে আমার সাথে কি করতে যাচ্ছে বুঝতে পেরে প্রাণপণে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু তার শক্তির সাথে কুলাতে পারছিলাম না। এতক্ষণ 1 2জন পথচারী আমাদের ভ্রুক্ষেপ না করলেও আমি সাহায্যের আবেদন করতেই 2জন এগিয়ে আসল। তাদের সহায়তায় আমি লিওকে ধাক্কা মারলাম। ধাক্কা খেয়ে লিও রোডে পড়ে গেল। আমি হাঁপাতে লাগলাম। সাহায্য করার জন্য পথচারী 2জনকে ধন্যবাদ জানালাম। তারা আমাকে পুলিশে ইনফর্ম করার কথা বলল, কিন্তু আমি ওকে সামলাতে পারব বলে তাদের বিদায় জানালাম। লিও এখনো রোডে চিত হয়ে পড়ে আছে। কিছু একটা বক বক করে যাচ্ছে। ভয় দ্বিতীয়বার তাকে ডাকলাম না। একটা ক্যাব ডেকে লিওকে ডাকতে লাগলাম। মাথায় আঘাত পেয়েছে, সেখানে খানিকটা ছিলে রক্ত বেরুচ্ছে। হাতেও একটু ছিলে গেছে, সেখানে নিশ্চয় অনেক জ্বলছে। আমি ওর গালে হাত দিয়ে ডাকলাম, লিও। লিও জবাব দিল না। কেমন গা ছাড়া ভাব। অগত্যা ক্যাব ড্রাইভারকে ডেকে লিওকে টেনে তুললাম। তারপর ক্যাবে উঠে বসলাম। ঠিকানা দিতেই ক্যাব চলতে শুরু করল। লিও এবার চুপচাপ, কোনো কথা বলছে না, শুধু পিট পিট করে একদৃষ্টিতে তাকিয়েই আছে। আমার খুব কষ্ট লাগল। লিওর এমন অবস্থা দেখব কখনো আশা করিনি। বাস্তবে আমি মনে করেছিলাম পশ্চিমারা প্রেম বা ছাড়াছাড়ির ক্ষেত্রে নিজেকে সামলাতে পারে, কিন্তু লিওকে মনে হচ্ছে তার উল্টো। মনেই হচ্ছে না সে আগে কখনো কোনো রিলেশনে ছিল। লিও ঢুলে আমার কাঁধের উপর পড়ল। আমি একটু চমকে উঠলাম। লিও পড়ে যেতে লাগলে তাড়াতাড়ি সামলে নিলাম। বেশ কিছুক্ষণ পর মনে হলো লিও কিছু একটা বলছে। ভালো করে কান পাতলাম। সেই গুনগুন করে ভাঙা গলায় কিছু একটা গাইছে। পুরোটা বুঝলাম না। যেটুকু বুঝলাম তা হল, I cry when angels deserve to die। কোনো একটা গান হবে, বেশ অন্তর্বেদী গান। আমি লিওর হাত শক্ত করে মুঠোয় চেপে ধরলাম। নিজের বুকটায় ফেটে যাচ্ছে। দোটানায় পড়েছি আমি। কি করব বুঝতেই পারছি না। গেইটের ভিতর প্রবেশ করতেই গার্ডরা দৌড়ে এলো। লিওকে বের করতেই সাকিরা কোত্থেকে এসে ঘেউ ঘেউ করে উঠল। বাইরে সবাই বেরিয়ে আসলেন। মি উইলিয়াম, মিসেস উইলিয়ামসের সাথে আরও কয়েকজন অপরিচিত মুখ। আমি লিওকে ছেড়ে দাঁড়ালাম। লিওর মা হাউ মাউ করতে লাগলেন। আমি তাকে বললাম সে ঠিক আছে, শুধু মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করাই এই অবস্থা হয়েছে। মি উইলিয়াম আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কাঁচা পাকা চুলে মিশেল এক মাথা চুল, সৌষ্ঠব গড়ন। দেখেই বুঝলাম লিও তার পিতার গড়ন পেয়েছে। শুধুমাত্র ঘোলাটে চোখটাই তার মায়ের পেয়েছে। মি উইলিয়াম আমাকে কিছুক্ষণ জেরা করলেন। আমি ভয়ে ভয়ে সব জবাব দিলাম। লিওকে রুমে নিয়ে যাওয়া হলো। সে মুহূর্তে আমার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি বেহায়ার মতো পিছু পিছু গেলাম। সবাই বাঁকা দৃষ্টিতে তাকালেও কিছু বলল না। ফোমের মতো নরম শ্বেত শুভ্র বিশাল কিং সাইজ বেডে লিও শুয়ে আছে। একদম শিশুর মতো 2 হাত বুকের কাছে নিয়ে জড়ো করেছে। মুখে কিছু একটা জপছে।
আমি শিওর সে এখনো গানটাই জপছে। সবাই চলে আসলে আমি লিওর দিকে এগিয়ে গেলাম। কয়েকদিনে সে ভীষণ শুকিয়ে গেছে। চোয়ালের হাড় দুটো বেরিয়ে এসেছে। চোখ দুটো কোটরাগত হয়ে এসেছে। চোখের নিচে একরাশ কালি জমেছে। আমি আস্তে করে তার অগোছালো চুলে হাত বুলিয়ে ঠিক করে দিলাম। তারপর চলে আসার জন্য পিছু ফিরতেই লিও হাত ধরে ফেলল। আমি ওর দিকে তাকালাম। একটু একটু করে সে চোখ খুলেছে। বুকটা হালকা হালকা নিঃশ্বাসে উঠা নামা করছে। আমি তাকে ডাকলাম, লিও, কিছু বলবে? সে আমার দিকে তাকালো। তারপর বলল, তুমি কি আমাকে ঘৃণা কর মিহিরা? না লিও, আমি তোমাকে ঘৃণা করি না। সে একটু করে হাসল। তারপর ফিস ফিস করে বলল, ডোন্ট লিভ মি মীরা, ডোন্ট লিভ মি। আমার চোখ ছল ছল করে উঠল। কোনো রকম সামলে সায় জানালাম, আমি যাব না তোমাকে ছেড়ে, কোথাও যাব না। রাতে দেরি করে ঘুমালেও ভোরে জলদি ঘুম ভেঙে গেল। শরতের খোলা আকাশের ন্যায় ফুরফুরে মেজাজ নিয়ে কান হেডফোন লাগিয়ে বেশ খানিকটা সময় এক্সারসাইজ করলাম। তারপর সকালের নাস্তা করে অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে ট্রাই করছিলাম কোনো পোশাকটা পরে যাব। লালটা পরব নাকি সবুজটা? হলুদটা কি বেশি ফর্মাল হয়ে যাবে? কালোটা পরলে কি বেশি গর্জিয়াস হয়ে যাবে? ইভিলিন হেয়ার ড্রায়ারে চুল শুকাতে শুকাতে রুমের মাথা ঘুরছিল। ইলির হয়তো আজ তেমন তাড়া নেই, তাই সে এক কোণে কোনো একটা বুক পড়ছে। স্কাই আর রেইন বেশ কয়েকদিন ধরে নেই। ক্লাস না থাকার কারণে তারা বাড়িতে গিয়েছে। এজন্য রুম অনেকটাই শান্তিতে। মিসেস মারিয়া বেশ কিছুক্ষণ আগে রুম সম্বন্ধীয় কিছু লেকচার দিয়ে গেলেন। সেটা উনার নিত্যদিনের কাজ। আমি লাল রঙের ডোরা কাটা ফতুয়া সামনে ধরে আয়নায় দেখছি। বেশ কয়েকবার এটা পরে ক্যাম্পাসে গিয়েছি, তেমন সমস্যা হয়নি। কিন্তু আজ হঠাৎ করে কেন যেন এটাকে ভালো লাগছে না। মনে হচ্ছে এটা বেশিই লাল। ইভিলিন হয়তো এটা খেয়াল করল, তাই সে আমাকে হুট করেই ডাক দিল, তামিনা। আমি গভীর মনোযোগে ধূসর ফতুয়াটা নিজের সাথে ধরে চেক করছিলাম। তাই হঠাৎ নিজের নাম শুনে একটু চমকে গেলাম। হা, কি করছো? কই, কিছু না। প্রায় 40 মিনিট ধরেই এতগুলো পোশাক ট্রাই করে যাচ্ছ, কিন্তু একটা পোশাকও পছন্দ করতে পারোনি। ব্যাপার খানা কি? হা, ওহ না, তেমন কিছু না। আমি একটাও ভালো জামা পাচ্ছি না আজকে ভার্সিটিতে পরে যাওয়ার জন্য। প্রতিদিন তো পাও। তাহলে আজ কি হলো? কই কিছু না। আচ্ছা বাদ দাও। কাল রাতে দেরি কেন হলো সেটা বল। কাল রাতের কথা মনে হতেই একটু শিউরে উঠলাম। কি হাঙ্গামা না হয়ে গিয়েছিল কাল। উফ অফ, কাউকে বলা যাবে না, বললে টিটকারি হজম করতে হবে। তামিনা, হা, বল। কিছু না, ওভার টাইম কাজ করেছিলাম। তাছাড়া হুট করে কালকে কাস্টমার বেশি এসে গিয়েছিল, তাই মিস মার্থা আমাকে ছাড়েনি। সত্যি বলছো তো? একদম সত্যি। আচ্ছা এসব বাদ দাও, এখান থেকে আমাকে কোনোটা ভালো মানাবে বল। হাতের ঘড়িটার দিকে তাকালাম। ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি। আমি জলদিই বেরুলাম। আকাশটা আজ অনেক ঝরঝরে। মনে হচ্ছে না আর বৃষ্টি হবে। ঝিরি ঝিরি বাতাস বইছে। আবহাওয়া ঠান্ডা হলেও আমার বেশ গরম লাগছে, কারণ আমি লিওদের বাড়ির বিশাল তোরণের বাইরে দাঁড়িয়ে আছি। তোরণের পাশে লম্বা রেইন ট্রি গাছটিতে দুটো নাইটিঙ্গেল একসাথে গাইছে।
বেগুনি রঙের বেল ফ্লাওয়ার্সগুলো বেশ ভালোভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশ করছে। কিন্তু এত সব আমার বুকের দূর দূর শব্দের কাছে হার মেনে যাচ্ছে। বহু চেষ্টা করেও নিজেকে শান্ত করতে পারলাম না। তাই ভিতরে অনেক সাহস নিয়ে ঢুকে গেলাম। বাইরে গার্ডরা সবাই আমাকে গুড মর্নিং বললেও আমার মনে মনে কেমন যেন ভয় হচ্ছিল। এই সকালে আমাকে দেখে লিওর ফ্যামিলি না জানি কি রিয়্যাক্ট করে। অনেকটা সাহসের সাথে এখানে চলে এসেছি। বাকিটা উপরওয়ালার হাতে। শাকিরা বারান্দায় আরাম করে তার ব্রেকফাস্ট ডগ ফুড খাচ্ছিল। আমি গিয়েই মাথায় হাত বুলিয়ে দিলাম। উত্তরে সে আমার হাত চেটে দিতে চাইল, কিন্তু হাত সরিয়ে ফেললাম। কুকুর সমাজে জিহ্বা দিয়ে চেটে দেয়াটা ভদ্রতা ও ভালোবাসার প্রকাশ হলেও আমার কাছে এখনো বেশ ঘিন ঘিন করা অভ্যাস এটা। তারপরও ইদানিং বেশ সখ্যতা হয়েছে শাকিরার সাথে। শাকিরার সাথে আলাপচারিতা শেষে ভিতরে প্রবেশ করলাম। চারদিকে ঝলমলে উজ্জ্বল আলো। তারপরও জমাট বাঁধা গুমোট অস্বস্তিকর পরিবেশ। আমি এগিয়ে গেলাম। ড্রয়িং রুমে প্রবেশ করেই বেশ ঘাবড়ে গেলাম। কারণ ড্রয়িং রুমে শুধু পরিচিত না, কয়েকটা অপরিচিত মুখও রয়েছে। লিওর মম, মিসেস উইলিয়াম, মি উইলিয়াম সহ আরও 7-8 জন। রিচার্ডও রয়েছে। সবাই বেশ করে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। এদের মধ্যে 2-3 জনকে লিওর বার্থডেতে দেখেছিলাম। এতক্ষণ একটু নার্ভাস হলেও খারাপ লাগছিল না। কিন্তু একজনের উপর চোখ পড়তেই আমার কেমন যেন ভালো লাগল না। আর কেউ না, সে হলো লিওর ফিয়সে টিনা। সোফার এক কোণে বসে কিছু একটা পান করছিল সে। তার উপর চোখ পড়তেই সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকাল, কিন্তু কিছু বলল না। সবাই কথাবার্তা থামিয়ে দিল। আমি সবকিছু একটু সহজ করার জন্য একটু হেসে উইশ করলাম, গুড মর্নিং। কিন্তু বিনিময়ে কেউ আমাকে গুড মর্নিং উইশ করল না। শুধু তড়িগড়ি করে মিসেস উইলিয়াম মানে লিওর মম উঠে এলেন। এরপর তিনি আমাকে একপাশে টেনে নিয়ে এলেন। তারপর চিন্তিত মুখে বললেন, টামিনা তুমি এখানে? মানে এই সকালে কি মনে করে? আমি উনার দুশ্চিন্তা বুঝতে পারলাম। তাই বললাম, ম্যাম আমি লিওকে নিয়ে যেতে এসেছিলাম ভার্সিটিতে। সে অনেক দিন ধরেই যাচ্ছে না। ফ্যাকাল্টি থেকে বারবার খবর পাঠানো হচ্ছে। ওহ। মিসেস উইলিয়াম আমাকে আর তেমন কিছু বললেন না। মৌন সম্মতি দিলেন। শুধু বললেন, লিও উপরে আছে। এরপর একজন মেইডকে ডেকে আমার সাথে দিলেন। লিওর রুমে নক করলাম। কয়েকবার করার পরও সাড়া আসলো না। মেইড জানালো লিও নাকি ঘুম থেকে এখনো উঠেনি। আমি কি ভেবে আবার নিচে চলে এলাম। কড়া করে লেবুর শরবত বানিয়ে নিয়ে আসলাম। ঘুম থেকে উঠলে পাক্কা এটা দরকার হবে। লিও এখনো ঘুমাচ্ছে সত্য। ডেকে দেওয়ার পরও সে শরীর মুচড়ে অপরদিকে কোল বালিশে পা তুলে দিয়ে ঘোত ঘোত শব্দ করে ঘুমাতে লাগল। ঘোত ঘোত শব্দ শুনে রুমে থাকা মধ্যবয়স্ক মেইড মিসেস সামান্তা হেসে দিলেন। তারপর ন্যাকড়াটা রেখে এগিয়ে আসলেন। লিওর মাথার কাছে বসে পরম মমতায় হাত বুলিয়ে দিতে দিতে লিওকে ডাকতে লাগলেন। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। যেভাবে উনি ডাকলেন আমার মনেই হল না যে ইনি লিওর মম না। আমি নিশ্চিত শিওর লিওর মম কখনো এভাবে ঘুম থেকে তুলেনি। নিশ্চয় মিসেস সামান্তা লিওর জন্মের আগে থেকে এখানে আছেন। তাই লিও তার কাছে নিজের সন্তান তুল্য। অবিশ্বাস্য হলেও সত্য যে সামান্তার ডাকে লিও আড়মোর ভেঙে উঠে বসল। সেই উঠে বসতেই আমি লিওকে উইশ করলাম, গুড মর্নিং লিও। লিও কোনোভাবে চোখ টেনে খুলে আমার দিকে তাকালো। একবার তাকিয়েই চোখ কচলাল।
তারপর মুরগির ডিমের ন্যায় চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। মিইরা, তুমি কখন এলে? আমি হেসে দিলাম। বললাম, এই তো এখন। লিওর পণ্যের গত রাতের পোশাকই পাল্টানো হয়নি। তার অবস্থা দেখে আমি শরবতটা এগিয়ে দিয়ে বললাম, নাও। কি এটা? খেয়েই দেখ। কিন্তু আমার কফি? এবার আমার পিছনে সামান্তার দিকে তাকিয়ে বলল, সামান্তা, আমার কফি কই? আমার কফি চাই। সামান্তা ফ্লোর মুছতে মুছতে বলল, এডি, আগে এটা নাও। এই মুহূর্তে তোমার এটা প্রয়োজন। মিসেস সামান্তার কথায় লিও আমার হাত থেকে গ্লাসটা নিল, কিন্তু এক চুমুকে শেষ করতে পারল না। ভ্রু কুচকানো দৃষ্টিতে আমার দিকে তাকাতে তাকাতে শরবতটা শেষ করল। শরবত শেষ হলে আমি লিওকে বললাম, লিও, উঠো। ক্যাম্পাসে যাবে, তৈরি হও। লিও উঠল না। সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকালো। লিও, উঠো। মিইরা, হুম। আমি কি কাল কিছু করেছি? আমি ওর দিকে একদৃষ্টিতে তাকালাম। সে জেনে বলছে নাকি না জানার ভান করছে বুঝলাম না। বললাম, তুমিই জানো। আমার কিছুই মনে পড়ছে না। রিয়ালি? লিও চুপ হয়ে গেল। আমি নিশ্চিত তার সব মনে আছে। আবার বললাম, তুমি যাবে না? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। এ বলে পিছু ফিরতেই লিও তোরাক করে লাফিয়ে উঠে আমার হাত ধরে ফেলল। তারপর একটু হেসে বলল, এই তো তৈরি হচ্ছি। শুধু 5 মিনিট অপেক্ষা কর। এ বলে নিচে নেমে এল। এরপর তড়িগড়ি করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আমি ইতস্তত করে একটু ফিরতেই সে আবার ঝট দরজা খুলে বেরিয়ে এল। হঠাৎ করে বেরিয়ে আসায় আমি একটু চমকে উঠলাম। সে ভ্যাবলা মতন হাসি দিয়ে বলল, জাস্ট 5 মিনিট মিইরা। কোথাও যাবে না, ওকে? আমি জবাব না দিয়ে হাঁ করে তাকিয়ে রইলাম। আমার কাছ থেকে জবাব না পেয়ে লিও সামান্তার দিকে কিছু একটা ইঙ্গিত করল। ইঙ্গিতে একটু হেসে সামান্তা জবাব দিল, ওকে ডিয়ার, আমি দেখব। এরপর লিও আবারও আমার দিকে তাকিয়ে আগের মতন ভ্যাবলা হাসিটা ঝুলিয়ে রেখে দরজা আটকে দিল। সামান্তা হেসে আমাকে বলল, কিছু মনে করো না, ও একটু এমনই। পাগল পাগল। আমি বললাম, পাগল না, শুধু হাই কোয়ালিটির পাগল। চলবে।